ওখানে গিয়ে হাজির হয় এবং তারা তাদের সামনে স্লোগান দিতে দিতে বেরিয়ে যায়। লাইভে দাঁড়িয়ে সকল চালক লীগের একজন কথা বলছেন। মানে খেয়াল করি ঢাকা শহরে গুলশানের মতো একটা জায়গায় এই ঘটনা ঘটলো। মানে এই প্রশ্ন খুব অনিবার্যভাবেই আসে, দেশে কি সরকার আছে? আচ্ছা, নাম্বার 2, ওড়না নিয়ে যে ঘটনাটা ঘটলো, তখন যে যৌন হয়রানি যে ভদ্রলোক করেছেন তাকে যখন থানায় নিয়ে গেল, সারা রাত থানার মধ্যে কিছু মানুষ ছিলেন, তারা লাইভ করেছেন, তারা পুলিশকে রীতিমতো হেনস্থা করার চেষ্টা করছেন। এবং ওই লাইভে আমরা দেখছি, আমি রাত জেগে লাইভ দেখছিলাম, ভিডিও একটার পর একটা আসছিল। ওই নারীকে ধরে আনতে হবে এবং তার বিরুদ্ধে মামলা দিতে হবে। পরবর্তীতে কি হলো আমরা জানি, একটা পুলিশ স্টেশনে ঢাকা শহরে কিছু মানুষ গিয়ে পুলিশকে ধমকাচ্ছে এবং এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে বলছে। দেশে তো সেনাবাহিনীও আছে, এই লোকগুলোকে সরকার থানা থেকে বের করার কোন রকম কোনো ব্যবস্থা নেয়নি কেন? মানে থানা হচ্ছে সরকার, আমরা এভাবে যদি বলি, মানে সরকার একটা খুব গুরুত্বপূর্ণ ইউনিট। অ্যাবসলিউটলি। আর ওখানে বসে লাইভ হচ্ছে, ঘন্টার পর ঘন্টা, সারা রাত হয়েছে। মানে একটা সরকার তার এক্সিস্টেন্স দেখাতে হয়। খুব চমৎকার ভাবে মুর্তজা ভাই বলছেন যে মোহাম্মদপুরের মানুষকে এটা দেখাতে হবে, আসলে আমাদের এটা দেখতে হবে যে সরকার কাজ করছে, সরকার পদক্ষেপ দিচ্ছে, সরকারের পদক্ষেপগুলো ব্যর্থ হতে পারে কিন্তু তার পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা আছে, আমরা কোনো চেষ্টা কোথাও দেখিনি। ধরুন এর পরবর্তীতে এর দুদিন আগে এক দুজন, আপনি একটা উদাহরণ দেওয়ার আগে আমি ছোট্ট করে কি একটু জানতে পারি যে আপনার হাইপোথিসিসটাও নিশ্চয়ই আপনি বলবেন যে সরকার এটা করতেছে না কেন? মানে আপনি বলতেছেন যে থানা, যেটা আসলে বিচার আলয়ের এক্সটেন্ডেড হ্যান্ড, সেই জায়গার মধ্যে গিয়ে আপনি দাঁড়ায় আসেন, বলতেছেন, লাইভ করতেছেন, মুন্ডুপাত করতেছেন সরকারের, বা যেটা এটা ভুল খারাপ সেটা আমি জানি না, সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছে না। প্রকাশ্যে আরো 10টা ঘোষণার কথা আমি বলতে পারি, রাখাল রাহা, সোহেল হাসান কালিবরা ক্রমাগতভাবে বাচ্চায়ও পার পাচ্ছেন না। মানে সরকারটা কই আসলে? সরকার নাই আসলে, এবং সরকার নাই আসলে এখন এই প্রশ্নগুলো এসে দাঁড়াবে। আমরা দীর্ঘদিন থেকে এটা এখনো সরকারের যে ক্রিটিক করছি, আসলে আমরা এই সরকারকে ওন করেই করছি, কিন্তু সরকার আসলে সরকার হয়ে ওঠে। মানে আমি প্রায় এভাবে বলি, বাংলায় আমরা না এটাকে শাসন বিভাগ বলি, বাংলায় এভাবে বলি। সো তাকে তার শাসনটা দেখাতে হবে আইনের চৌহদ্দির মধ্য থেকে, এটা সবচেয়ে জরুরি ব্যাপার। দুজন নারীকে প্রকাশ্যে রাস্তায় বিভৎসভাবে পেটানো হলো, দীর্ঘদিন শোরগোল করার পর, যেই লোককে এটা করেছে তার ছবি ঘুরে বেরিয়েছে না, তাকে দীর্ঘদিন শোরগোল করার পর গত কাল বা পরশু তাকে গ্রেফতার করা হয়েছে, তাই না? মানে এটা করতে হচ্ছে। একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, 86টা মাজার, আমি এই সংখ্যাটা হিসাব রাখি সেজন্য আমি বলতে পারি, এখন পর্যন্ত 86টা মাজার, 80টার পর একটা সংগঠন জানিয়েছিল এরপর আরো 6টা মাজার ভাঙা হয়েছে। কোথাও কোনো পদক্ষেপ সরকারের দিক থেকে নাই আসলে। আমার কাছে একটা জিনিস সেজন্য মনে হয়, আমার একটা হাইপোথিসিস আছে, আমি জানি না, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের দিকে এগিয়ে যাওয়া নিয়ে কারো কারো ব্যারিয়ার আছে। মানে এই সরকারকে অনেক এক্সটেন্ড করো অথবা অন্য কোনো ধরনের সরকার আনার চেষ্টা করো, তার জন্য তো একটা ডিস্টেবিলাইজ করার সিচুয়েশন লাগবে। সরকারের কোনো একটা অংশ কোনোভাবে এর সাথে জড়িত না হলে আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। গুলশানের মতো জায়গায় যেখানে এত নিরাপত্তা এজেন্সি আছে, গোয়েন্দা সংস্থা আছে, এবং আমি ওই জায়গাটার খোঁজ নিয়ে দেখেছি ওর আশপাশে বিভিন্ন এম্বাসিডর, অনেক ডিপ্লোম্যাটও থাকে। মানে এটা একেবারে পরিকল্পনা করে দেখানো হলো বাংলাদেশ একটা স্টেটলেস অবস্থায় আছে, এখানে একটা মবক্রেসি চলছে, এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তো সরকারের কেউ না কেউ কোনো না কোনো ভাবে ইনভলভ না থাকলে এটা না। কিন্তু ডক্টর রহমান, আমার একটা প্রশ্ন আছে যে আপনার মানে এটা আসলে বলতেই হয় যে আপনি মেধায়, প্রতিভায়, বিবেচনায়, বিশ্লেষণে অনেকখানি এগিয়ে, সেজন্য আপনার কাছে একটা ডিডাকশনের প্রশ্ন, যে আপনার কাছে কি মনে হয় না যে এই সরকার অজনপ্রিয় হইলে এই সরকারের সবচেয়ে বেশি ক্ষতি এবং লাভ হচ্ছে এই সরকারকে যারা বেশি সমালোচনা করতেছেন তাদের, অর্থাৎ বিএনপির অথবা জামাত অবশ্য সরকারকে এত সমালোচনা করতেছে না, বিএনপি করতেছে, সুতরাং সরকার যত অজনপ্রিয় হইতেছে বিএনপি তত লাভ, এরকম মনে হয় না? সমন্বয়কদেরকে যত বোকা দেখানো যাচ্ছে, যত অবশ্য মানে ওদের দেখাইতে হবে না, ওদের এমনিও একটু বোকা বোকা লাগতেছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এটাতে লাভ আসলে বিএনপির বা পরে যারা ক্ষমতায় আসবে, এরকম মনে হয় না? একদমই তাই, এটা একটা প্রবাবিলিটি, আমি এটাকে উড়িয়ে দিচ্ছি না। যে দেশে একটা আনস্টেবল সিচুয়েশন যদি তৈরি করা যায় তাহলে ইলেকশন সরকারকে দ্রুত দিতে হবে, এই হাইপোথিসিসটা লজিক্যাল, আই এগ্রি উইথ দিস। এটা একটা অপশন, এটা একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, আমরা মেডিকেলে যেভাবে ওয়ান অফ দ্য ডায়াগনোসিস এটা। কিন্তু আবার এটাও, কারণ আমরা দেখি প্যারালালি আরেকটা চেষ্টা চালু হয়েছে, দেশে ইলেকশন চাইলে পলিটিক্যাল পার্টিকে বদমাশ বলা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল বদমাশ শব্দটা ব্যবহার করেছেন। তারা ক্ষমতায় যাওয়ার জন্য বসে আছে, 15 বছর এক দল খেয়েছে, আরেক দল 15 বছর খাবে। কিভাবে এখন ইলেকশন হয়, কিভাবে 3 বছর 4 বছর, এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে, এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে গুরুত্বপূর্ণ লোকজন। এবং আমরা আসলে যেহেতু দেশের পলিটিক্যাল অবস্থা খোঁজ খবর রাখি, যাদের একটা অংশের সাথে খুবই যোগাযোগ আছে, ছাত্রদের, সমন্বয়কদের এবং সরকারের কারো কারো, তারা যখন এই আলাপগুলো করে তখন এটা আর একটা অপশন যে সরকার যদি আনস্টেবল হয়ে ওঠে তাহলে ভিন্ন কিছু, সেটা 1-11, সেটা একটা মিলিটারি টেক ওভার, অথবা একটা সোকল আমি বলছি এটা জেনে শুনে, এই ফাইটটা আমি দীর্ঘদিন থেকে করছি, একটা বিপ্লবী সরকার এখনো এই আলাপ তোলা হয় যাতে করানোর চেষ্টা করা যায়। তারা সফল হবে কিনা ডিফারেন্ট আলোচনা। সো এইরকমও একটা অপশন আসলে এখানে আছে। আমরা দুটোকেই কনসিডারেশনে নিশ্চয়ই রাখবো, আমি আপনারটাকেও গ্রহণ করছি।
আমি শেষ আপনার কাছ থেকে একটু মন্তব্য আশা করতেছিলাম যে আপনি যখন শেখ হাসিনার বিচার করার আগে কেউ নির্বাচনের কথা মুখে আনলে জি, জি, হ্যাঁ। ওইটা যদি আপনি একটু বলেন যে তারপর হ্যাঁ, আপনি নিশ্চয়ই, কোন মুখে মুখে আনতেছেন শেখ হাসিনার বিচার ছাড়াই ইলেকশনের কথা। আচ্ছা আচ্ছা, প্রাথমিকভাবে আমি মনে করি, আমি প্রায় বলি কথাটা, পৃথিবীর কোন দেশের পলিটিশিয়ানদের কথাকে আসলে আক্ষরিকভাবে না নেওয়াই উচিত হবে। এগুলো রেটরিক সারা পৃথিবীতেই থাকে, যারা পৃথিবীতে থাকে। কিন্তু আমি তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, আসলে তাদের লোক অনেকের সাথে আমি টিভিতে টক শো করি, সেটা হচ্ছে মানে বিচার বলতে কি বোঝাচ্ছেন তারা। মানে আমি একজন তো ফাঁসির কাছে দেখার আগ পর্যন্ত মানে নির্বাচনের কথা বলা যাবে না বলেছেন। তো বিচার কোন পর্যায় পর্যন্ত? আপনি এই ব্যাপারগুলো খুবই ভালো ওয়াকিবহাল আছেন, যে তার যে আইসিসিতে বিচার হচ্ছে, এটা প্রাথমিক রায় হবে, এটার আপিল হবে, যদি তার মৃত্যুদণ্ড হয় তার ডেথ রেফারেন্স হবে, তারপর অনেক সব পদক্ষেপ, ঠিক আছে, ফাঁসির কাছে না, ফাইনাল রায়। সো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, তারা এখন রাজনীতি করছেন এবং বাংলাদেশের রাজনীতি করছেন, এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি আশা করি আমার ছোট ভাইরা বোনরা এটা নিয়ে মন খারাপ করবেন না। তারা একটা নতুন বন্দোবস্তের কথা বলছেন, আমি কোনো নতুন বন্দোবস্ত আসলে দেখছি না। এটা একেবারেই পুরনো বন্দোবস্তের রাজনীতি করছেন, যেখানে আসলে তারা একই রকম ভাবে রেটরিক ব্যবহার করছেন, করে আসলে মূলত যেটা চাইছেন, এটা কখনো সংস্কারের নামে, কখনো এই বিচারের নামে তারা they are interested to buy more time। এবং সেটার কারণটা খুব সোজা, নির্বাচন যদি আর 1-1.5 বছরের মধ্যে হয়ে যায়, তাদের তো আসলে দল খুব বেশি গোছানো হয়নি, তো বেশি সময় পেলে তারা সেটা করতে পারবেন। কারণ আপনি বলেছিলেন জামায়াত তাদের সাথে দ্বিমত করছে না, এটারও কারণ একই, কারণ জামায়াত মনে করছে তারা একটা জোট তৈরি করতে পারবে আদার ইসলামিক পার্টি এবং স্টুডেন্টদের সাথেও তাদের যোগাযোগ আছে, বেশি সময় পেলে ভালো হয়, সেজন্যই তারা সংস্কারের পক্ষে আছেন। আমি যদি সুযোগ হয় আমি সেই আলাপ করবো যে আমি আসলে নতুন কোনো বন্দোবস্তের কথা যখন বলছে আমি সেটা দেখছি না। আমি আপনাকে এই আলাপের মধ্যে একটু নিয়ে আসবো। আমি শুধু প্রস্তাবনাটা বলে রাখি, সেটা হচ্ছে আপনি কোনো নতুন বন্দোবস্ত দেখতে পাচ্ছেন না। সেখানে আমার হাইপোথিসিস হচ্ছে নতুন বন্দোবস্ত দেখার আগে তাদেরকে আসলে খুব বেশি কর্নার করা হচ্ছে। আপনি যদি বয়ানগুলি দেখেন, বিশেষ আমার একটা স্মৃতি মনে পড়লো, সেটা হচ্ছে আমরা তখন অনেক ক্রিকেট খেলা দেখতাম, বহু বছর ক্রিকেট খেলাটা দেখি না। তো আমাদের সময় রিচি বেনো খুব বিখ্যাত একজন কমেন্টেটর ছিল, বেনোকে মানে সবচেয়ে বড় আইকন হিসেবে দেখো। আমি নিশ্চিত নই এটা বেনোর কিনা, কিন্তু আমার যত মনে পড়ে বেনোর কথা। আমি কেউ একজন নতুন কোন একজন নতুন জীবনে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে নেমেছেন, ব্যাটিং এ নেমেছেন, এবং প্রথম বলটাই ছিল বাউন্সার, এবং বাউন্সারটাকে তার মাথায় লাগে। তখন রিচি বেনো নাকি তার নাম করে, ধরলাম উনি খালেদ ছিলেন, তখন উনি বলছেন, মিস্টার খালেদ, ওয়েলকাম টু টেস্ট ক্রিকেট, এরকম একটা উক্তি খুব বিখ্যাত হয়ে আছে। তো স্টুডেন্টদেরকেও বা এই যে নতুন দল হলো, আমি তাদেরকে বলতে চাই, ওয়েলকাম টু পলিটিক্স। পলিটিক্স এরকমই, এবং ওনারা আক্রমণের শিকার হবেন, নানান মন্তব্য হবে। এবং আমরা যদি ধরে নেই বিএনপি পুরনো বন্দোবস্তের দল, বিএনপি চাইবে সে তার কমফোর্ট জোনে তাকে নিয়ে এসে খেলার জন্য, এটাই নিয়ম, প্রত্যেকে তাই করবে। আপনি ধরুন, আপনি জার্মানিতে কিছুদিন আগে নির্বাচন হলো, আমেরিকাতে নির্বাচন হলো, মানে বিকশিত গণতন্ত্রের জায়গাগুলোতে কি হয় আসলে? আমি ভারত তো দীর্ঘদিন গণতন্ত্রের চর্চা করছে, তারপর আমি সরিয়ে রাখি, ট্রু অর্থে লিবারেল ডেমোক্রেসির কান্ট্রিগুলোতে প্রত্যেকটা দল চেষ্টা করে তার পেরিফেরিতে, তার পেরিমিটারের মধ্যে অন্য দলকে নিয়ে এসে রাজনীতি করতে। এটাই নিয়ম, এটি রাজনীতি খেলাটাই এরকম। সো বিএনপি চেষ্টা করেছে, সে তার পুরনো বন্দোবস্তে এদেরকে আনতে চাইবেন খুব স্বাভাবিকভাবে, কারণ এখানে তার দীর্ঘ সময়ের ব্যুৎপত্তি আছে, স্কিল আছে, দক্ষতা আছে। এখন তাকে তো আসলে ওর বাইরে থাকার চেষ্টা করতে হবে, তার বাইরে থেকে রাজনীতি করতে হবে। আমি একটা উদাহরণ দিই, আম আদমি যখন প্রথম দিল্লিতে, ইনফ্যাক্ট আমি দেখেছি ওনারা আম আদমি কি করছে না করছে সেটাও ফলো করছেন বলে বলেছেন, তারা যখন আসলে বিজেপি খুব করে চাইলো তার বন্দোবস্ত আইডেন্টিটি পলিটিক্স, হিন্দুত্ববাদী রাজনীতিতে তাকে ঢোকাতে, ও তো ঢোকে নাই। ও না ঢোকে রাদার একদম নতুন স্বপ্ন মানুষকে দেখাতে পেরেছিল, ওয়েলফেয়ারের কথা বলতে পেরেছিল, দে গট ইলেক্টেড, এবং এর পরের বারও হয়েছে, এবার যদিও হননি। তো তার মানে এটাই বলতে চাইছি আমি, এটা নিয়ে আর কাউকে ব্লেম করা যাবে না, কারণ তারা যখন একটা নতুন বন্দোবস্তের কথা বলবেন, সেই নতুন বন্দোবস্তটা নতুন বন্দোবস্ত হবে। এবং আমি একটা কথা একটু তাদের উদ্দেশ্য আগে বলেছিলাম, এটা একটু ইম্পর্টেন্টও, এই যে আম আদমি এবার নির্বাচনে হারলো, আম আদমি চেয়ে খারাপ পারফর্ম করে কি ভারতের সরকার পুনর্নির্বাচিত হয় নাই? হয়েছে। সারদা কেলেঙ্কারির পর পশ্চিমবঙ্গে মমতার দল ডুবে যাবে বলছিল, এত ডিজাস্টার এত মানুষের হলো, ও জিতে গেল। তো আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা, সেটা হচ্ছে এরকম, আম আদমির ব্র্যান্ডিং হচ্ছে আমি দুর্নীতি মুক্ত থাকবো, আমি সুশাসন নিশ্চিত করব, আমি ওয়েলফেয়ার নিশ্চিত করব। সেই আম আদমির যখন সাম পার্সেন্টেজ স্খলন দেখা গেছে, আবগারি শুল্ক নিয়ে, মদের সেই লাইসেন্স নিয়ে যখন ট্রুলি কিছু অভিযোগ মানুষ বিশ্বাস করেছে যে তারা দুর্নীতি করেছেন, বা একজন অরবিন্দ কেজরিওয়াল যখন কোভিড এর মধ্যে লক্ষ লক্ষ বা কোটি কোটি রুপি খরচ করে তার নিজের বাড়ির বিলাসিতা, পুরো মার্বেল উনি চেঞ্জ করেছেন ফ্লোরের, উনি একেবারে ইলেকট্রনিক পর্দা লাগাচ্ছেন কোভিড এর সময়, এই জিনিসগুলো মানুষ নেয়নি। তাহলে আমি যেটা বলতে চাইছি, যারা নতুন বন্দোবস্তের কথা বলবেন তারা আর কে কি করছে তার সাথে না, আমরা চিন্তা করব, আমরা তাকে তুলনা করব তিনি যে ন্যারেটিভ আমার সামনে আনতে চাইছেন সেই ন্যারেটিভের সাথে তুলনা করে। সুতরাং তারা যখন বলেন যে বিএনপি ওখানে এটা করেছে, আমরা এটা করতে পারি, এগুলো ভুল জায়গা। তাদের আসলে এই নতুন বন্দোবস্তের যে আলাপ তারা সামনে আনছেন, এটা স্ট্রিক্টলি ফলো করতে হবে। আমরা তাদেরকে বিএনপি বা আওয়ামী লীগ বা জামায়াত কারোর সাথে তুলনা করবো না। উনি আমাকে যা বলছেন, উনি আমাকে যে স্বপ্ন দেখাচ্ছেন, তার সাথে আমি তাকে তুলনা করবো। এটা হলো একটা দিক। আচ্ছা, আমি একটু মাঝখানে একটু দর্শকদের কথা একটু বলে রাখি। দর্শকদের মধ্যে একটা বড় অংশ এই প্রশ্ন করছেন যে নির্বাচন হলে কি হবে।
আমি এটাকে একটু বিস্তৃত করি। আপনি কি বলতে পারেন যে নির্বাচন হলে এই রাস্তায় মেয়েদের প্রতি বুলিং বন্ধ হবে? আমরা কি নির্বাচিত সরকারের সময় এগুলি দেখি নাই? নির্বাচিত সরকারের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় অনির্বাচিত সরকারটা অবস্থান করে, আমরা কি বাংলাদেশে এটা দেখি নাই? আজকে আপনি যে মোহাম্মদপুরের কথা আপনি বলতেছেন, আজকে একটা মোহাম্মদপুরের বদলে আরেকটা ইসলামপুর যে হবে না, সেইটা কি আপনি এটা বলতে পারেন? পাশাপাশি আপনি এই নির্বাচন হলে কি হবে জায়গা আপনি একটু মন্তব্য করেন। আমি একজন দর্শকের মন্তব্য একটু পড়তে চাই। তিনি কাজী মোয়াজ্জেম হক, তিনি বলছেন যে অনলাইন ভোটিং হচ্ছে কনফিউজিং, কারণ মিডল এজ থেকে সিনিয়র সিটিজেনরা সাধারণত অনলাইন ভোটিং অংশগ্রহণ করে না। তিনি ইংরেজিতে বলছেন এবং এটা দিয়ে আসলে ট্রু সিটিজেন্স ওপিনিয়ন বোঝা যায় না। আমি আসলে এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। অনলাইন আমি রেজাল্টটাই বলি শুধু, কারণ আমার কাছে আমি সাধারণত অনেকদিন পর পর এই সার্ভেগুলির একটা বিশ্লেষণ করি যে আর কারা বেশি আমাদের এই সার্ভেতে অংশগ্রহণ করেন, কারা এটার মধ্যে ভোট দেন। কখনো যদি সময় হয় সেটা আসলে আমি লিখবো বা প্রকাশ করবো, কিন্তু এইভাবে ঢালাও মন্তব্য করা আসলে যাবে না যে আসলে কোন বয়স গ্রুপের এরা বেশি থাকে। তবে তার বক্তব্য কিছুটা হয়তো ঠিক, মধ্য বয়সী থেকে সিনিয়র সিটিজেনরা এটা আসলে কম দেখেন। নতুন নির্বাচন হলে বা নির্বাচিত সরকার এলে কি হবে ডক্টর জাহিদুর রহমান? আমরা কি রিলিফটা পাবো? আপনি হয়তো মন্ত্রী হবেন, তারেক সাহেব হয়তো প্রধানমন্ত্রী হবেন, আমাদের কি হবে? মুর্তজা ভাই হয়তো আমেরিকাতে থেকে মানে আরো বড় কিছু হবে, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের কি হবে? না না, আমি বঞ্চিত হচ্ছি না, আমি এখানেই আছি, আমি একই সরগোল করবো। নির্বাচনে কি হয়, নির্বাচন হলে কি হয়, এটা নিয়ে মানে আসলে আমি এই আলাপটা এত বেশি হয়েছে, আমি একাধিক কলাম লিখেছি দেশের গুরুত্বপূর্ণ পত্রিকায়। আমার মনে হয় এখন আমি ইউটিউবে, তখন আমার ইউটিউব ছিল না, একটা বিস্তারিত ভিডিও করব। নির্বাচিত সরকার যদি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যদি তার সামনে একটা নির্বাচন দেখে, এটা কন্ডিশন কিন্তু, তাহলে বহু কিছুই সে করে উঠতে পারে না তার অনিচ্ছা হলেও। আমি দুটো সরকারের কথা বলি, 2001-এর বিএনপি সরকার আর 2008-এর আওয়ামী লীগ সরকার। এই দুটো সরকার ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত, যদিও 8কে অনেকে প্রশ্ন করেন, আমি ছাড় দিলাম। এই দুটো সরকারও কিন্তু ভালো ছিল না, আমাদের 91-96 দুটো সরকার কিন্তু তুলনামূলকভাবে ভালো ছিল। আচ্ছা, এই দুটো সরকার ভালো ছিল না কেন? আমি মনে করি গণতান্ত্রিক বা নির্বাচনী গণতন্ত্রের মধ্যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন কিন্তু একটা ডেটারেন্ট হিসেবে কাজ করে। 2001-এর বিএনপি সরকারটা ওই সময়কার মানদণ্ডে, আওয়ামী লীগের পর যা করেছে তার সময়ের সাথে হিসাব করলে বিএনপির ওই সরকারটা অসাধারণ ছিল, কিন্তু ওই সময়ের মানদণ্ডে প্রিভিয়াস সরকারগুলোর তুলনায় বিএনপি ভালো সরকার ছিল না। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেইবারও বিএনপি আসলে সামনে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেখছিল না। কারণ আমাদের নিশ্চয়ই মনে আছে সুপ্রিম কোর্টের বিচারকদের বয়স বৃদ্ধি করে তত্ত্বাবধায়ক সরকার তাদের পছন্দ